নমস্কার বন্ধুরা, আজকে আরেকবার মনের কথায় আপনাদের স্বাগত। আমি ডাক্তার শুদ্ধ সত্য চট্টোপাধ্যায়। আমি পেশায় একজন মেডিসিন বিশেষজ্ঞ, কিন্তু আজকে এমন একটা জিনিস নিয়ে আলোচনা করছি, বা বলা যায় আরও 2-3 দিন ধরে আলোচনা করে চলেছি, যেটা আমার বিষয়বস্তু নয়। একজন সাধারণ মানুষের চোখে 2024-এর লোকসভা নির্বাচন এবং তার সম্ভাব্য কিছু ফলাফল সংক্রান্ত খুঁটিনাটি। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি চেষ্টা করব বিভিন্ন সময় বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটা গ্রীষ্মের দাবদাহ হতে পারে, সেটা রাজনৈতিক কোনো সিদ্ধান্ত হতে পারে, সেটা কোনো ব্যক্তিগত মানুষের কোনো ব্যক্তিগত জীবন নিয়ে হতে পারে। তো সেগুলো নিয়ে আমি আপনাদের সঙ্গে নিজস্ব মতামত শেয়ার করব বা করে আসছি কিছুদিন ধরে। আপনাদের যদি ভালো লাগে দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো গতকাল আমরা আলোচনা করছিলাম যে কিভাবে এই এসএসসি দুর্নীতি বা এসএসসি ভুল, যে যাইভাবে দেখুক না কেন, সেটা একটা বড়সড় সমস্যা তৈরি হতে চলেছে। আজকে দ্বিতীয় দফার ভোট হচ্ছে, মানে গতকাল হয়ে গেছে আর কি। দ্বিতীয় দফার নির্বাচনে 3টে কেন্দ্র, দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট, এই 3টে জায়গায় ভোট হয়ে গেছে। গতকাল আরেকজন মানুষের মুখে এরকম একটা হুঙ্কার শুনলাম, বিজেপি দলের একজন নেতার বক্তৃতায়, যে আরও 49,000 চাকরি যেতে চলেছে 30 তারিখ নাগাদ, মানে এ মাসের মধ্যেই এই 25,000-এর সাথে আরও এই সংখ্যাটা যোগ হবে, এবং এর জন্য রাজ্য সরকার দায়ী। রাজ্য সরকার দায়ী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ এই সমস্ত কিছুর অর্গানাইজ যে করেছে তাকে নৈতিকভাবে সেই দায় নিতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, উনি এই জিনিসগুলো আগে ভাগে জানছেন কি করে? একটা বিচার ব্যবস্থার রায় যেটা দেবে 2 দিন বাদে, সেই বিচার ব্যবস্থার রায় উনি আগে থাকতে কি করে জানলেন? যেরকম ওনাদের বিরোধী দলনেতা জেনে গেছিলেন যে এই সোমবার বোমা ফাটবে। অদ্ভুত ব্যাপার। তার মানে কি বিচার ব্যবস্থার সাথে কোথাও না কোথাও একটা যোগ থেকে যাচ্ছে রাজনৈতিক দলের, যেটা কিন্তু হওয়ার কথা নয়। বা অনেক সময় এমন তো নয় যে এই রাজনৈতিক দলগুলো বিচার ব্যবস্থাকে বিভিন্নভাবে প্রভাবিত করছে। একজন প্রাক্তন বিচারপতি তো নিজের পদ ত্যাগ করে সেই দলে চলে গেলেন, এবং গিয়ে উনি যে ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, এইটা যদি উনি কোনোভাবে প্রধানমন্ত্রীকে আক্রমণ করতেন, এতদিনে উনি নিজে জেলের মধ্যে থাকতেন হয়তো। কারণ এটা আপনি দেখেছেন যে কিভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ বাজেয়াপ্ত করেছে, প্রধানমন্ত্রীর সারনেম নিয়ে, টাইটেল নিয়ে উনি বলেছেন, মোদি নিয়ে বলেছিলেন, একবারের জন্য নরেন্দ্র উচ্চারণ করেননি, সব মোদি চোর হ্যায় জেসে, এরকম একটা কথা বলেছিলেন, এবং যার জন্য ওনার বিধায়ক পদ পর্যন্ত এমপি যে সাংসদ পদ বাতিল হয়ে গেছিল। তো সেই ব্যাপারে ইনি যেভাবে জোচ্চোর চিটিংবাজ বলছেন মুখ্যমন্ত্রীকে, প্রমাণ আছে কিছু? এখনো পর্যন্ত কাগজে কলমে কোনো এজেন্সি প্রমাণ করতে পেরেছে মুখ্যমন্ত্রী চোর, বা মুখ্যমন্ত্রী দুর্নীতিগ্রস্ত, বা মুখ্যমন্ত্রী জোচ্চোর? তাহলে একজন প্রাক্তন বিচারপতি তিনি এই কথাগুলো বলেন কি করে? একজন সাধারণ দলের বিরোধী দলনেতা, বিরোধী দলের একজন কর্মী এই কথাগুলো বলতে পারে, কিন্তু একজন প্রাক্তন বিচারপতি যিনি জানেন আমাদের দেশের রায় অনুযায়ী একজনকে কোনো রকম কোনো ডাউট ছাড়া দোষী প্রমাণ করা আগে অবধি বিচার ব্যবস্থা চলতে থাকে, যার জন্য 10 বছর 20 বছর এক একটা রায় দিতে সময় লেগে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে উনি এই কথাটা কেন বললেন? ওনার নিজের দলে ফুটেজ বাড়ানোর জন্য, নাকি মানুষের কাছ থেকে বেশি হাততালি পাওয়ার জন্য, নাকি মানুষের লাইমলাইটে আসার জন্য, যেটা উনি শুরু থেকে করে আসছেন? একজন বিচারপতি হিসেবে এত লাইমলাইটে এর আগে কোনোদিন কোনো বিচারপতি আসেননি।
উনি আসছেন, উনি এসে করছেন এবং এই সমস্ত কথা বলছেন। উনি জিতবেন না হারবেন আমরা জানি না। ওনার যে বিরোধী দাঁড়িয়েছে যে, সে আবার এই রায়টা মানে একই নামের আরেকজন মানুষ সেই রায়টা দিয়েছেন, এবার আমরা জানি না ইনি হয়তো প্রাক্তন বিচারপতি হয়ে গেছেন, বিচারপতি হিসেবে রায় দিয়েছিলেন, সেই সময় উনি কোনো দিকে ঝুঁকেছিলেন কিনা আমরা জানি না। আমরা এখনো জানি না যে আজকে যারা এই রায়টা দিল তারা আবার ওদিকে ঝুঁকে আছে কিনা। এমন হতে পারে হয়তো ইলেকশনে কদিন পরে দেখব তারা হয়তো কিছু পুরস্কার পেলেন কেন্দ্রীয় যে দলটি তার থেকে, কি না তুমি ভালো বিচার করেছো, ভালো বিচার করছো। এখানে পক্ষপাত দুষ্ট বিচার বলা যাবে না। বিচার ব্যবস্থাকে সরাসরি বলা কিন্তু মারাত্মক অন্যায়। সব কিছুর শেষ কিন্তু হচ্ছে বিচার ব্যবস্থা। অথচ আমরা বিচার ব্যবস্থার প্রতিও আস্থা রাখতে পারছি না। আগে বিভিন্ন ক্ষেত্রে আমরা বলতাম আই উইল সি ইউ ইন কোর্ট, এখন কোর্টে কারোর সঙ্গে দেখা করতেও সাহস পাওয়া যাচ্ছে না। সংবাদ মাধ্যম নিরপেক্ষ হবে, সংবাদ মিডিয়া নিরপেক্ষ হবে, কেউ নিরপেক্ষ নয়। কি করে নিরপেক্ষ হবে? কারণ তাদের একটা বড় সড়ো ফান্ডিং চলছে বিভিন্ন দলের তরফ থেকে, হয় কেন্দ্রীয় সরকারের দল, নয় রাজ্য সরকারের দল, নইলে কেন্দ্রের প্রধান বিরোধী পক্ষ, হয় পক্ষে নয় বিপক্ষে তাদের বলতে হবে। নিউট্রাল থেকে বিচরণ করা কিন্তু যাবে না, কোনো না কোনো দিকে কেউ না কেউ ঘেঁষে আছে, মুখে বলছে না আমরা নিরপেক্ষ। ঠিক সেরকমই অবস্থা বোধহয় হচ্ছে এখন কোর্টগুলোর। একইভাবে এই যে বিভিন্ন সেন্ট্রাল এজেন্সিসগুলো, আজকে তো একটা অবাক কাণ্ড ঘটেছে। গতকাল জানতে পারলাম যিনি সেই মুঘল সম্রাট ছিলেন, যিনি জাহাঙ্গীরের পুত্র, তিনি তো অবশ্য আজকে এই কলিকালে বা 2000 শতাব্দীতে সন্দেশখালী বলে একটা জায়গায় জন্মেছেন, আগ্রায় নয়, হ্যাঁ আগ্রা বা দিল্লিতে নয়, উনি এখানে জন্মেছেন, কিন্তু তার নাম অনুযায়ী তিনি মুঘল সম্রাট এবং কাজও প্রায় মুঘল সম্রাটের মতো। উনি প্রায় মুঘল সম্রাটের মতোই বিচরণ করতেন এবং তার সমস্ত হাব ভাব কায়দা কানুন প্রায় ওরকমই ছিল, যেটুকু আমরা সংবাদ মাধ্যমে জানতে পাচ্ছি বা এই সমস্ত ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া এই জায়গাগুলোতে জানতে পাচ্ছি। তো উনি বেশ একজন সম্রাট টাইপের লোক ছিলেন। এই সম্রাটের কোনো আবার একজন আত্মীয় স্বজনের বাড়ি থেকে নাকি অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং অনেক বোমা বানানো যন্ত্র ডিটোনেটার হ্যানাত্যানা উদ্ধার হয়েছে। এ তো ভয়ঙ্কর ব্যাপার। এবার পুরো দায়টা চলে যাচ্ছে রাজ্য সরকারের, কিন্তু এখানে বুঝতে হবে যে বিএসএফ হোক এনআইএ হোক এগুলো কিন্তু সমস্ত কেন্দ্রীয় সরকারাধীন। আজকে আপনি একটা ছোট্ট এক্সাম্পল দিন তো, যেটা বলা হচ্ছিল কিছুদিন আগে একজন ব্যাঙ্গালোরের বিস্ফোরণের আসামি পশ্চিমবঙ্গে চলে এসেছে, পশ্চিমবঙ্গে থেকেছে তারা প্রায় 30-31 দিন, বিভিন্ন হোটেলে ঘুরে ঘুরে থেকেছে, তারপর একবার দীঘায় গেছে, একবার দার্জিলিংয়ে গেছে, থেকেছে। এবার এনআইএ থেকে যদি সঠিক নির্দেশ না দেয়া হয় তাহলে কি এগোয়? পুরো ব্যাপারটা আমি জানি না, কি দেয়া হয়েছে না দেয়া হয়েছে জানি না, কিন্তু ধরুন আমি এটুকু বলতে পারি, আমি নিয়মিত প্লেনে যাতায়াত করি, আমার শুধু একটা আই কার্ড দেখা হয় এবং সেই আই কার্ডে আমি প্লেনে যাই একটা জায়গায়, ফিরি সেখান থেকে। এবার যদি কোনো কারণে ওরা ফেক আই কার্ড বেঙ্গালুরুর এয়ারপোর্টে দেখিয়ে এয়ারপোর্ট থেকে চলে এসেছে এখানে, বা ট্রেনে করে গেছে, ট্রেনে তো কিছুই দেখা হয় না, ট্রেনে তো কিছুই দেখা হয় না, তাহলে কি হবে? তো কিভাবে একটা ইন্টেলিজেন্স জানতে পারবে যতক্ষণ না তাদের কাছে একটা খবর থাকে যে ব্যাঙ্গালোর থেকে 2 জন এই রকম সাসপেক্টেড মানুষ আসছে? ঠিক সেইভাবে এতদিন কেন জানা গেল না যে এই শাহজাহানের একজন আত্মীয়ের বাড়িতে এরকম বোমা টোমা লুকানো রয়েছে? এবং জানা যাচ্ছে কখন? ক্রমশ যখন ইলেকশনের দিন এগিয়ে আসছে। এবং লক্ষ্য করে দেখবেন, আমি যদি খুব ভুল না হই, এই যে সন্দেশখালী মানে বসিরহাটের নির্বাচনের পর আর কোথাও থেকে কোনো বোমা পাওয়া যাবে না। যেমন কিনা একটা জায়গা দেখুন নির্বাচনের পর পুরো শান্ত হয়ে যাবে। কুচবিহার দেখুন প্রায় শান্ত হয়ে গেছে, আবার হয়তো অশান্ত হবে ভোট রেজাল্ট বেরোনোর পর। প্রত্যেকটা জায়গায় যেই ধাপে ধাপে ইলেকশন শেষ হবে দেখবেন সেই জায়গাগুলো নিয়ে আলোচনা, সেই জায়গাগুলোতে বোমা গুলি সংঘর্ষ সমস্ত কিছু চলে যাবে। সব কিছু রাজনীতির সমস্ত ক্যালকুলেশন, বিচার ব্যবস্থার সব কিছু ক্যালকুলেশন সমস্ত কিন্তু হচ্ছে ভোটের নিরিখে। অদ্ভুত ব্যাপার।
সব কিছু ভোটের জন্য হবে। অথচ আমি যখন ত্রাণ করতে যাব, আমি যখন জলপাইগুড়ির ঘূর্ণিঝড়ের জন্য ত্রাণ করতে যাব, আমি নিজে তাদেরকে ত্রাণের পয়সা দিতে পারবো না বা ত্রাণের জন্য জিনিসপত্র কেনার দিতে পারবো না ভালোভাবে। কারণ কি, আমি সেক্ষেত্রে মনে হবে যে আমি ইলেকশনের সময় লোকজনকে টাকা বিলি করছি। ভারী অদ্ভুত ব্যাপার, ভারী অদ্ভুত এই দেশ এবং এই দেশের বিচার ব্যবস্থা। বলে না, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। এখানে যেন বিচার ব্যবস্থা সবাইকে নিরালায় নিভৃতে কাঁদিয়ে চলেছে দিনের পর দিন। কারো চোখের জল ঝরছে কারাগারে, কারুর বাড়িতে। অথচ যে বার্নিং টপিকগুলো, পেট্রোলের দাম কেন বাড়ছে, গ্যাসের দাম কেন বাড়ছে, সবজিপাতির দাম কেন বাড়ছে, মানুষের ঘরে কেন নিত্য নৈমিত্তিক একদিকে যেমন ডিএ বাড়ছে না, একদিকে যেরকম মানুষের আয় কমে যাচ্ছে, বেকারের সংখ্যা বাড়ছে, অন্যদিকে তেমনি জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এইগুলো নিয়ে কারোর কোনো কথা নেই। যাই হোক, এইভাবেই হয়তো চলবে, হ্যাঁ, 1 জুন অবধি। তারপর সব চলে যাবে। তারপর দেখবেন সব অদ্ভুতভাবে ঠিক হয়ে গেছে, সবাই তখন ভালো হয়ে গেছে, সবাই জামিন পেয়ে গেছে, সবাই বেরিয়ে গেছে। চলুন না, দেখা যাক সত্যি কি জামিন পাবে। আমরা কি একদম কি বলবো নির্ভরশীল একটুও হতে পারবো না বিচার ব্যবস্থা বা অন্য কিছুর উপর? আমাদের জন্য কি কিছুই থাকবে না? সাধারণ মানুষের জন্য কি গিয়ে বিচার পাওয়ার একটা জায়গাও থাকবে না? পুলিশ তো অনেক দিন চলে গেছে, সেন্ট্রাল এজেন্সিগুলো প্রায় চলে গেছে, পড়েছিল একমাত্র বিচার ব্যবস্থা, সেটাও কি চলে যেতে চলেছে? চলুন একটু অপেক্ষা করে দেখা যাক। নমস্কার, ভালো থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।